স্ট্রোক হলে সকলের আগে কি করা উচিত? স্ট্রোক হওয়ার আগে কি কোনো সিমটম দেখা যায় যেটা থেকে আমি বুঝতে পারি? এবং বাড়ি থেকে যে ড্রামে আমরা জল খাই, যেটা ২৫ টাকায় পাওয়া যায়, এই জলগুলো কি স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো বলে আপনার মনে হয়? লোকের ধারণা হয় যে তামার পাত্রে খেলে পেট ভালো থাকবে। প্রাপ্তবয়স্ক স্ত্রী বা পুরুষ, মহিলা বা নারী, এদের সারা দিনের ডেলি রুটিনটা কি হওয়া উচিত? কখন ঘুম থেকে ওঠা উচিত? কতটা সময় অন্তর খাওয়া উচিত এবং কখন ঘুমানো উচিত? বি অ্যাক্টিভ। ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে ফিজিক্যালি তুমি বি অ্যাক্টিভ। এখন চিয়া সিডের একটা প্রচলন আমি দেখতে পাই, চিয়া সিড খেলেই রোগা হওয়া যায়। এটা মিথ নাকি কতটা সত্য? খালি পেটে চা খাওয়া উচিত না উচিত নয়? সুতরাং অ্যাডিকশন ফ্রি সোসাইটি কি সম্ভব? এই পার্টি হুল্লোড়ের সঙ্গে অ্যালকোহল একটা সমার্থক শব্দ হয়ে জুড়ে গেছে। অ্যালকোহল ঠিক শরীরের কতটা ক্ষতি করে আমাদের? বহু মানুষ মানসিক রোগে বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়ছেন, জুয়া বা বিভিন্ন লটারি অ্যাডিকশানে। এই থেকে কি পরিত্রাণের উপায় আছে? আত্মহত্যা করার আগের মুহূর্তে এক্স্যাক্টলি একটা পেশেন্ট কি ফিল করে এবং আত্মহত্যাকে আটকানো যায়? নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। এই পডকাস্টে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে। কারণ এই পডকাস্টে আমার অতিথি ডাক্তার নারায়ণ ব্যানার্জি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই চেনেন, সকলেই জানেন ডাক্তারবাবুর উপদেশ এখন বঙ্গ জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্যার, প্রথমে শিবম দাস পডকাস্টে স্বাগত। নমস্কার। আপনার সঙ্গে আমি রাজনীতি নিয়ে কথা বলি, ডাক্তারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। প্রথমত আপনি এই দুটো বিষয়কে একসাথে কিভাবে কোপ আপ করে চলেন, এই এই পুরো বিষয়টা? না, পুরো ব্যাপারটা যদি ডাক্তারিটা বলা হয় আর রাজনীতি, একটু পেশেন্টদের সাথে কথা বললেই না বোঝা যায় যে ট্রেনটা কি চলছে। কারণ আমি তো শুধু অ্যাপেলোর মতো কর্পোরেট হসপিটালে বসি সেটা নয়, চ্যারিটেবলে বসি এবং পেশেন্টের সাথে আমি 2 মিনিট এক্সট্রা সময় দিই তার আর্থিক অবস্থাটা কেমন, আর এখন ইচ্ছে করে জিজ্ঞেস করি যে আপনি কোন ফুলে আছেন, বা অনেককে বলি আপনাকে নেক্সট সরকার এলে আপনার সাথে কথা হবে, আপনাকে রিভিউ করব। মানে তা দেখে না একটা বোঝা যায়। আর ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতিবিদ হওয়ার তো আমার দরকার নেই, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো বোঝার অ্যাডিকুয়েট বয়স হয়েছে। সুতরাং ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। কিন্তু ডাক্তারিটা আমার প্যাশন, আমার ডাক্তারি করতে ভালো লাগে। পয়সার জন্য ডাক্তারি না, আমি যদি এখন ডাক্তারি ছেড়েও দিই আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ডাক্তারি ছাড়া মানুষ নারায়ণ ব্যানার্জি কিন্তু সুস্থ থাকবে না, মানসিক রোগী হতে পারে। স্যার, প্রথমে স্বাস্থ্য সম্পর্কিত একটু আলোচনা করতে চাই। সামনে গরমকাল আসছে, বাংলায় অন্তত যে গরম পড়ার বহর আমরা দেখতে পাবো বলে আশা করছি তা অত্যন্ত ডেঞ্জারাস। 3টে এমন কোন উপদেশ আপনি দেবেন বাঙালিকে যে গরমকালে এই পার্টিকুলার জিনিসগুলো মেনে চলা উচিত? 100 বার। মানে আমার মনে হয় এখন পশ্চিমবঙ্গের টেম্পারেচার বা হিউমিডিটি, স্পেশালি চৈত্র মাসে, আমি যেটা বলছি চৈত্র বৈশাখ, এটা কিন্তু একদম নর্দার্ন ইন্ডিয়ার মতো, অর্থাৎ দিল্লি চণ্ডীগড়ের যেরকম টেম্পারেচার, ড্রাই টেম্পারেচার থাকবে। সুতরাং যে কোনো টেম্পারেচারের যেটা মেন প্রবলেম, হিট রিলেটেড ডিসঅর্ডার ভীষণ হতে পারে। যেমন আজকে দুপুরবেলা যখন চেম্বারে ঢুকছিলাম বেশ গরম লাগছিল। তা হিট রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে আমি খুব ব্রিফলি শিবম তোমাকে 4টে জিনিস বলে দিই। একটা হচ্ছে হিট র্যাশ, ওটাকে ধরো না, ওটা অসুখ নয়, বিসুখ। ওটা অনেকে হিট র্যাশ নিয়ে স্কিনের ডাক্তারবাবুর কাছে যাক, ওটাকে আমি ধরবো না। হিট ক্র্যাম্পস, মাসলে দেখবে ক্র্যাম্প হচ্ছে, তার মানে তোমার শরীরে পটাশিয়াম কমে গেছে, ওআরএস খাও প্রচুর। তারপরে হচ্ছে তুমি নিজে টায়ার্ড ফিল করলে, তোমার মনে হচ্ছে তুমি ঠিক বুঝতে পারছো না, দ্যাট ইজ কল্ড হিট এক্সহশন।
এই সময় কিন্তু মানুষ সাবধান হয়ে ঠান্ডা জায়গায় ঢুকে পড়বে এবং প্রচুর জল খাবে, কারণ এর পরেই যেটা হিট এক্সহশনের পরেই হচ্ছে হিট স্ট্রোক। তখন না মানুষের ব্রেনের যেটা টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম সেটাই উল্টোপাল্টা কাজ করে। মানুষের টেম্পারেচার তখন 106-107 হয়ে যায়, আর ওই টেম্পারেচারে ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায়। সুতরাং প্রত্যেক মানুষের না এই হিটের 4টে স্টেজের মধ্যে অন্তত হিট ক্র্যাম্পেই থেমে যাওয়া উচিত। যখন কৃষকরা মাঠে হাঁটছেন, সাধারণ মানুষ এই গরমের মধ্যে হাঁটছেন, প্লাস এখানে কনস্ট্রাকশন হচ্ছে, সবুজ শেষ হয়ে গেছে কলকাতায়। আমি জানি না যদি মানে স্যাটেলাইটের পিকচার দেখানো যায় 2015 আর 2025-এর মধ্যে জলাভূমি সব শেষ। সুতরাং সেখানে তারপর প্রত্যেকটা আমরা এয়ার কন্ডিশন এখন ঘরে ঘরে, এবার সেখান থেকেও গরম আসছে। সুতরাং এই গরমটাতে আমরা যদি সাবধান না হই যে আমরা প্রচুর জল খাবো, আমরা ওআরএস খাবো। একটা ভুল ধারণা আছে ডায়াবেটিক পেশেন্টরা ওআরএস খেতে পারবে না, ব্লাড প্রেশারের রোগীরা ওআরএস খেতে পারে না। একদম ভুল ধারণা। তাদের ওআরএস খেতে হবে, ঠান্ডা জায়গায় যেতে হবে যখনই পায়ে ক্র্যাম্প হবে, কারণ হিট এক্সহশনের সময় অনেক সময় মেন্টাল কনফিউশনে সে কিন্তু ওখানটায় সে ডিসিশন নাও নিতে পারে। সুতরাং 3টে স্টেজ মনে রাখুন। হিট ক্র্যাম্প হলেই থেমে যাবেন, পায়ে টান ধরলো তো থেমে গেলেন, তাহলে আর গরমে বিপত্তি ঘটাবেন না। হিট স্ট্রোক এটা কি তরুণ প্রজন্মের হতে পারে নাকি বৃদ্ধ বয়সে যারা বিচরণ করছেন তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি? সবার হতে পারে, যদিও এক্সট্রিম অফ এজে বেশি, কিন্তু কলিয়ারিতে যে শ্রমিকরা কাজ করে তারা তো সবচেয়ে বেশি হিটে এক্সপোজড। অনেক সময় তারা 52 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করে। তাদের তাদের হিট স্ট্রোক আকছার হচ্ছে। সুতরাং তাদের অনেক সময় কলিয়ারিতে এমনও হয়েছে, একজন শ্রমিক সে প্রায় 50 লিটার জল খেয়েছে ডিউরিং হিজ ওয়ার্কিং আওয়ার। মানে তার শরীর জল চাইছে, সে জল খাবে। হিট স্ট্রোক হলে সকলের আগে কি করা উচিত? যদি আমার সামনে কোনো হিট স্ট্রোক হয় কারোর, আমার প্রাথমিক কি ব্যবস্থা নেওয়া উচিত? একা তুমি কিছু করতে পারবে না। ফার্স্ট আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে সাহায্য চাইবে, যে আপনারা প্লিজ কেউ আছেন কাছাকাছি, চলে আসুন। তোমরা সবাই মিলে ভদ্রলোককে একটা ছায়ার মধ্যে রাখলে, তুমি দেখো তার পেরিফেরি দেখবে না লাল হয়ে গেছে, গরম। অনেক সময় অ্যালার্জি হলে যেরকম গরম হয়, মুখ চোখ লাল। তুমি যদি চোখটা দেখো, চোখটা না কনজাংটিভাইটিস হলে যেরকম হবে সেরকম। তোমরা যদি পালস কেউ গুনতে পারো, দেখবে পালস খুব ফিবল এবং ফাস্ট, পেশেন্ট আনকনসিয়াস। তোমার সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে, ততক্ষণ অবধি তাকে অন্তত পক্ষে ঠান্ডা করার চেষ্টা করতে হবে। সে জল দিয়ে, ন্যাকড়া দিয়ে তার বডি ধুয়ে দেওয়া, আইস প্যাক দেওয়া, যেটা সম্ভব যেখানে, আর যত তাড়াতাড়ি হসপিটালাইজ করা, কারণ মর্টালিটি হিট স্ট্রোকে কিন্তু অনেক বেশি। আচ্ছা, স্ট্রোক হওয়ার আগে কি কোনো সিমটম দেখা যায় যেটা থেকে আমি বুঝতে পারি বোধহয়? ওই যে বললাম, হিট ক্র্যাম্পে যদি থেমে যাও তাহলে হিট এক্সহশন এবং ফলোড বাই হিট স্ট্রোক হবে না। অর্থাৎ যদি কেউ হাঁটতে গিয়ে ক্র্যাম্প হয়, সে তাকে অগ্রাহ্য করে হাঁটতে থাকলো, সেটা যেন না করে। কারণ হিট এক্সহশনে ওর কি মনে হবে, একটু লাইট হেডনেস, মানে মাথাটা একটু ঘুরছে, কেমন একটা দুর্বল লাগছে, সেই সময় কিন্তু তাকে থামতেই হবে। থেমে যে কোনো জায়গা, দোকান হোক, যেখানে হোক, গাছের তলায় হোক, বসে পড়ুক এবং জল খাক। গরমকালে সাধারণ মানুষের ঠিক কতটা জল খাওয়া প্রয়োজন? এটা না বিরাট একটা অঙ্কের ব্যাপার। আমি খুব সিম্পলি বলার চেষ্টা করি, 27 ডিগ্রি টেম্পারেচারে কেউ যদি রেস্টে বসে থাকে, তার জলের রিকোয়ারমেন্ট হচ্ছে 30 to 40 ml পার কেজি। অর্থাৎ আমি 90 কিলো ওজন, আমার যদি আমি 40 ধরি, 4 নং 36, আমার দিনে 3.5 লিটার জল খাওয়া উচিত। এবার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সাথে সাথে 250 ml জল বাড়াতে হয়।
এবার বাইরের টেম্পারেচার যদি 40-42 হয় এবং সে যদি পরিশ্রম করে, জলের রিকোয়ারমেন্টটা 10 লিটারও হতে পারে। সুতরাং আমার মনে হয় এত মাপঝোঁক করে গরমকালে জল খাবেন না। যারা কিডনির অসুখে ভুগছেন, হার্টের অসুখে ভুগছেন, তাদের বাদ দিন, যেমন তেষ্টা পাবে সেরকম জল খাবেন। অথবা আরো সহজ উপায়, জল তক্তপোয়াই খাবেন যতক্ষণ না ইউরিনের কালার পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হয়। এই দুটো যে কোনো একটা মেনে নিন। আর যারা কিডনির অসুখে ভুগছেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে জল খাবেন, তাদের সান এক্সপোজ না হয় ভালো। যারা কাজের জন্য সারাদিন হয়তো 3 লিটার বা 4 লিটার জল খেতে পারে না, তাদের কি বিকল্প কিছু ব্যবস্থা আছে এর জন্য? জলের আবার বিকল্প কি? যেখান থেকে পাক জল খা। আসলে কি, এটাই আমাদের দেশের সবচেয়ে বাজে ব্যাপার। শুদ্ধ পানীয় জল সরবরাহ করার দায়িত্বটা কার? সরকারের। উন্নত দেশে যাও, কোনো মিনারেল ওয়াটার পাবে না তুমি। যে কোনো কেউ যদি ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরে আসে, অস্ট্রিয়া বলুন বা সুইজারল্যান্ড বলুন, জার্মানি বলুন, রাস্তায় কলের জল আছে, ট্যাপ ওয়াটার খাও। দ্যাট ইজ গ্যারেন্টেড, যে সরকার গ্যারেন্টি দিচ্ছে যে এই জল খেলে পেটের রোগ হবে না। কিন্তু এখানকার তুমি সেরকম জল খাও, তুমি আন্ত্রিকে ভুগবে। সুতরাং তাকে জল খেতে হবে, কোনো দোকানে বলবে জল দিন। আর মিনারেল ওয়াটার তো যথেষ্ট এক্সপেন্সিভ। 10 টাকার একটা মিনারেল ওয়াটার বা 20 টাকার একটা মিনারেল ওয়াটার খাওয়া, খেটে খাওয়ার মানুষের পক্ষে যথেষ্ট ঝামেলা। জলের দাম বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন পার্টিকুলার জলের দাম অনেক বেশি হয়, বিভিন্ন অ্যালকাইল ওয়াটার বা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বলে। এবং বাড়ি থেকে যে ড্রামে আমরা জল খাই, যেটা 20-30 টাকায় পাওয়া যায়, এই জলগুলো কি স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো বলে আপনার মনে হয়? কোনটা ভালো, মিনারেল ওয়াটার না সাধারণ ওয়াটার? মিনারেল ওয়াটার, সাধারণ ওয়াটার, ও 3 নম্বর হলো যে জলগুলো দামি অনেকটা জল। দামি। 3 রকমের জল। এগুলো না ব্যবসার। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জল করতে একটা সাধারণ আরও সিস্টেমই যথেষ্ট। তাকে তুমি যদি একটা ফিনফিনে প্লাস্টিকের প্যাকেজ করো, নামটা কে দিয়ে হয়ে যায়। আর যদি এইচ দিয়ে করো, সেটার দামটা 100 টাকা হয়ে যায়। সুতরাং এগুলো না ব্যবসায়িক চমক। তুমি এয়ারপোর্টে দেখো, আমি জানি না মিস্টার মোদি বলেছেন এয়ারপোর্টে নাকি সস্তায় জল দেবে, কিন্তু আমি এয়ারপোর্টে জল 500 ml কিনতে গেলে 50 টাকা বেরিয়ে যায়। আর 50 টাকা পাওয়া যায় না বলে সেটা পেটিএম এ বা গুগল পেতে দিতে হয়। সুতরাং এগুলো নিয়ে ব্যবসা চলছে সিম্পলি। এর কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই বলছেন? একদমই নেই। মিনারেল ওয়াটার যদি অরিজিনাল মিনারেল ওয়াটার হয়, তার এক্সট্রা কি থাকবে? কিছু মিনারেল থাকবে, কপার, ম্যাঙ্গানিজ, এই টাইপের ট্রেস এলিমেন্ট। তুমি ভালো টাটকা শাকসবজি খাও না, পেয়ে যাবে। তার জন্য তোমার মিনারেল ওয়াটার কিনে খেতে হবে? তা আমি তো অনেক গল্প কথা শুনেছি যে মুকেশ আম্বানির স্ত্রীর জন্য কয়েক লাখ টাকার নাকি প্রতিদিন জল আসে বিভিন্ন বাইরের জায়গা থেকে। তো এগুলো যার পয়সা আছে সে খরচ করবে। আমি ডাক্তার হিসেবে অন্তত আমি বলবো, যদি কোনো ভালো হোটেলে যাও, হোটেলগুলো কিন্তু আজকাল পরিবেশ বান্ধব। তারা কিন্তু কাচের গ্লাসে জল দেয় এবং সেই জলটা কিন্তু অ্যাকোয়াগার্ড থেকে বা কোনো একটা ফিল্টার করা জল দেয়। আজকাল কিন্তু বেশিরভাগ হোটেল, যার একটু 5 স্টার হোটেল, কিন্তু আজকাল প্লাস্টিকের বটলে জল দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। এবং বাইরের দেশে আপনি পাবেন না প্লাস্টিকের বোতল, কারণ প্লাস্টিক হচ্ছে সবচেয়ে বেশি দূষণ করে এমন একটা জিনিস যেটা রিসাইক্লেবল নয়। অনেকে বলেন স্টিলের গ্লাস বা অ্যালুমিনিয়াম গ্লাসে জল খাওয়া উচিত নয়, কাচের গ্লাসে জল খাওয়া অনেক বেশি নিরাপদ। এই পার্টিকুলার জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এগুলো নিয়ে না অনেক মিথ আছে। একবার আমি তামার গ্লাস নিয়ে বলেছিলাম, লোকের ধারণা হয় যে তামার পাত্রে খেলে পেট ভালো থাকবে, কিন্তু মুশকিল হচ্ছে স্টিল হচ্ছে মোস্ট ইনার্ট সাবস্টেন্স। জলে ভিজিয়ে রাখলে স্টিল একটুও বেরোবে না। কাঁচ তো আরো ইনার্ট, তামাও ইনার্ট। কতটুকু তামা যে আসে মাইক্রো ডিফিউশনে খুব সন্দেহ আছে। যার যা খুশি। এখানে না আমাদের মানে বাংলায় হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার।
তোমাকে সকালবেলা উঠে লেবু জল খাওয়াতে বলবে, আর ওদিকে স্যান্ডউইচ খাবে, বলবে রোগা হচ্ছি। ওদিকে মিষ্টি খেয়ে যাবে, বলে মেথি ভেজানো জল খাবো, সুগার কমবে। সুতরাং তোমাকে বেসিক জিনিস বুঝতে হবে, মানে প্রাপ্তবয়স্ক স্ত্রী বা পুরুষ, মহিলা বা নারী, এদের সারা দিনের ডেলি রুটিনটা কি হওয়া উচিত, কখন ঘুম থেকে ওঠা উচিত, কতটা সময় অন্তর খাওয়া উচিত এবং কখন ঘুমানো উচিত? সেটা না, তার সে কি কাজ করছে সেটার উপর নির্ভর করবে। প্রথমে তো পেটে ভাতের জোগান, তারপর তো লাইফস্টাইল, তাই না? আমি যদি বলি আইডিয়ালি 7 ঘন্টা আনইন্টারাপ্টেড গুড কোয়ালিটি স্লিপ, প্রতিটা কিন্তু কথা ইম্পর্টেন্ট। গুড কোয়ালিটি স্লিপ মানে তুমি কেষ্টর মতো নাক ডাকলে হবে না, কিন্তু তাহলে ব্রেনে অক্সিজেন কম যাবে, সেটা গুড কোয়ালিটি নয়। নিঃশব্দ ঘুম 7 ঘন্টা দেখা গেছে অনলি মেডিসিন হুইচ ইমপ্রুভস আওয়ার ইমিউন পাওয়ার, আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাম্বার 2, আমাদের ডিমেনশিয়ার হাত থেকে বাঁচায়, আমাদের রোগা হতে সাহায্য করে। ঘুমের অনেক কটা ভালো এফেক্ট আছে। আর কেউ যদি কোনো না কাজ করে, সে সকালে 8 ঘন্টা থেকে 45 মিনিট ঘাম ঝরানো, দৌড়নো, এটা করা উচিত। খাওয়ার মধ্যে আমাদের দেশের না এই কার্বোহাইড্রেট প্রীতি, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। মানে ভাত, লোকে বলে আমি ভাত খাইনি, রুটি খাচ্ছি। আরে বাবা, দুটোই কার্বোহাইড্রেট, দুটোই একই রকম মোটা করবে, একই দোষ করবে। টোটাল খাবারের মধ্যে 50% থাকবে কার্বোহাইড্রেট, 30 to 40% থাকবে প্রোটিন, বাকি 10% থাকবে ফ্যাট, ফাইবার। তার মানে আমাদের প্রোটিন ইনটেক অনেক বাড়াতে হবে। এখন প্রোটিন মানে দামি প্রোটিন, সবাই বলবে ডিম যথেষ্ট সস্তা, এবং 2টো করে কেউ যদি সুস্থ মানুষ ডিম খায়, তার কোলেস্ট্রল বাড়বে না। কেউ যদি ব্লাড প্রেশারের রোগী থাকে, তাদের আমি বারণ করব। মাছ খেতে পারে, কিন্তু মাছও দামি। চিকেন খেতে পারে। আর যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা যদি বিফ খায়, সবচেয়ে ভালো। বাইরের দেশে, যে কোনো দেশে তুমি যাও না, তারা সকালবেলায় একটা স্টেক খায়, সেটা বিফ হতে পারে, চিকেন হতে পারে, তার সাথে ম্যাশড পটেটো, তাতে একটুখানি ওখানে বাটার দিল, একটু গোলমরিচ আর নুন, তাহলে কি হলো, পুরো কার্বোহাইড্রেট এবং প্রোটিন। তারপর দৌড়তে থাকলো। বি অ্যাক্টিভ। ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে ফিজিক্যালি তুমি বি অ্যাক্টিভ, মেন্টালি তুমি ডিপ্রেসড কখনো হবে না। জানবে সবাই তোমাকে পিছিয়ে দেওয়ার জন্য রেডি, তোমার বন্ধু কিন্তু কেউ নেই এই জগতে, তোমাকে তার মধ্যে এগিয়ে যেতে হবে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা ভালো এনভায়রনমেন্টে থাকো, ভালো বন্ধু সার্কেল গড়ে তোলো। তা না হলে কি হবে জানো তো, ওই অন্য সময়ে তুমি মোবাইলের ভেতর ডুবে গেলে, অথবা আজকালকার দিনে যা হচ্ছে রঙিন জলে ডুবে গেলে, তাতে সরকারের কিছু ট্যাক্স উঠতে হচ্ছে, বেশি হচ্ছে, কিন্তু আখেরে লাভের লাভ কিছু হচ্ছে না। সারাদিনে কত সময় অন্তর খাওয়া উচিত? বলে পেট খালি রাখা উচিত নয়, যদি এটা বলেন। এটা না, খুব সহজ আমাদের উপায় আছে। আমরা যদি স্ট্যান্ডার্ড কাজ করি, 3টে স্ট্যান্ডার্ড মিল আমাদের নিতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তাতে আমরা যতটা খাচ্ছি, ধরো ব্রেকফাস্ট আমরা খেয়ে বেরোলাম, কাজ করছি, সেই ব্রেকফাস্টে যে ক্যালোরিটা ঢুকলো সেটা চলে গেল, লাঞ্চে যে ক্যালোরি ঢুকলো সেটা চলে গেল, ডিনারের ক্যালোরিটা আমাদের অটোমেটিক্যালি চলে যায়। সেজন্য ডিনারটা একটু কম করতে হবে, কারণ ডিনারের পর তো আর আমরা দৌড়াদৌড়ি করি না। সুতরাং ব্রেকফাস্টটা একটু হেভি হবে, লাঞ্চটা তার চেয়ে একটু কম হবে, ডিনারটা সবচেয়ে কম হবে। এটা করা হচ্ছে পিরামিড প্যাটার্ন অফ ডায়েট। কিন্তু শিবমের নিজের ডায়েটই হচ্ছে ইনভার্স পিরামিড। যত বেশি খায়, রাত্রে গিয়ে খায়। এবার রাত্রে তো আমাদের হাঁটা চলা অত হয় না, ন্যাচারালি সেটা ফ্যাট হিসেবেই জমতে থাকে। এবার তার সাথে স্ন্যাক্স খাওয়া। তুমি বলো, তুমি আজকে ইস্ট বেঙ্গলে খেলা আছে কিনা আমি জানি না, মানে কারোর একটা খেলা দেখতে দেখতে মুখ চলবেই।
সেই ক্যালোরিটা বার্ন আউট হবে কি করে? সেটা সকালবেলায় যদি কেউ হাফ অ্যান আওয়ার 45 মিনিটস দৌড়োয়, তাহলে ডিনার তুমি বেশি করে করতে পারো, ডিনার বার্ন আউট করো। তুমি যেটা এক্সট্রা ক্যালোরি তুমি স্ন্যাক্স হিসেবে নিয়েছো, তুমি বার্ন আউট করতে পারবে। অর্থাৎ খাও কিন্তু হাঁটো, এক্সারসাইজ করো। এখন চিয়া সিডের একটা প্রচলন আমি দেখতে পাই, চিয়া সিড খেলেই রোগা হওয়া যায়, এটা মিথ নাকি কতটা সত্য? না, মিথ। চিয়া সিডের একটা বিরাট বড় গুণ আছে, চিয়া সিডে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অনেকটা আছে, আর চিয়া সিড খুব ভালো ল্যাক্সেটিভ। সুতরাং রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খেলে তার পরের দিনের পটিটা ভালো হবে। আর কিছুটা খিদে মরে যায়, যেহেতু ওটা বেশ কিছুটা জায়গা ফাইবার নিয়ে নেয়। কিন্তু চিয়া সিড তুমি খেলে, ওদিকে তুমি ভীমনাগের 80 টাকার রসগোল্লা খেলে, তাতে তো তুমি কোনোদিন রোগা হবে না। খালি পেটে চা খাওয়া উচিত না উচিত নয়? আরে খালি পেটেই তো চা খাবো, এবার কে ভরা পেটে চা খায় বলো তো? শুধু চাটা দুধ চা হবে না কমরেড চা হবে? প্রশ্নটা তো সেখানে। কমরেড চাই কিন্তু সবচেয়ে ভালো। যদি দুধ চা না খেয়ে কেউ লিকার চা খায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং। চিনি খাবে কি খাবে না, এরপরে তুমি প্রশ্ন করবে নিশ্চয়ই, যা লোকেরা করে। চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়, প্রোভাইডেড তার আনকন্ট্রোল ডায়াবেটিস নেই। সে চিনিটা খেলো, কিন্তু সে চিনিটা সে খেটে সেটাকে ইউটিলাইজ করলো। চিনি আমাদের ক্যালোরি যোগান দেয়, আমাদের শক্তি যোগান দেয়। দিনের যার 5 থেকে 6 কাপ দুধ চা খাওয়ার অভ্যাস, সে কি অজান্তেই বিষ খাচ্ছে? দুধের একটা কাপ, আমি যদি এই কাপটাই ধরি, ঠিক আছে, এই কাপটা যদি কমরেড চা হয়, সেটা হবে হার্ডলি 10 ক্যালোরি, কি তাও হবে না? এটা দুধ চা হলে হয়ে যাবে হচ্ছে 50 থেকে 70 ক্যালোরি, আর তার সাথে যদি তুমি চিনি মিশিয়ে দাও 150 ক্যালোরি, তাহলে 6 কাপ খাওয়া মানে কি 900 ক্যালোরি। এবার 900 ক্যালোরি তুমি খরচ করতে পারবে? সুতরাং অজান্তে বিষ খাওয়া হচ্ছে। তবে এত বড় কাপে চা দেয় না গো, 5 টাকার এইটুকু ভারে ভারে চা দেয়, তো সেটা তো একটুতেই হয়ে যায়। আমরা সাধারণ মানুষ এমন 3টে কোন ভুল দৈনন্দিন জীবনে করছি যার এফেক্ট আমরা আজ থেকে 20 বছর পর পেতে পারি শরীরের? সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা স্লিপটাকে একদম গুরুত্ব দিচ্ছি না। ঘুমের যে দরকার আছে সেটা আমরা একদম দিচ্ছি না, এবং তার জন্য কি হবে, মানুষ মোটা হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা কমছে, এবং ঘুম না হওয়ার জন্য ডায়াবেটিস থেকে ব্লাড প্রেশার সব কটা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওবেসিটি। আমরা কিন্তু ভারতবর্ষ এই মুহূর্তে 3rd পজিশন আছে টোটাল নাম্বার অফ ওবেস পেশেন্টের, ওবেস পপুলেশনের, এবং বাই 2050 ভারত 1 নম্বর হয়ে যাবে। এবং এই ওবেসিটির সাথে আমাদের এই বেশি কার্বোহাইড্রেট খাওয়া, এটা 3rd ভুল। কম প্রোটিন খাওয়া, পারলেই ওই বিভিন্ন রকম মানে কালো রঙের বা সাদা রঙের কোল্ড ড্রিঙ্কস খাওয়া। একটা কোল্ড ড্রিঙ্কস মানে 6 চামচ চিনি, কিন্তু সে ক্যালোরি হটাবে কি করে? তুমি পিৎজা কি ভালো লাগে না উপরে, তুমি দিলে একটা ছোট পিৎজা, মিডল পিৎজা, আমি তো সবাইকে জিজ্ঞেস করি টপিং কি খাও, আমাকে এসে না এমনি বলে, আমি জাস্ট ক্যাজুয়ালি বলি টপিংটা তোমার কোনটা ভালো লাগে গো পিৎজার। মানে তারাও আমার কাছে অনেকটা ফ্রি হয়ে গেল, আমিও বুঝতে পারলাম সে কি হচ্ছে। ও ভাবলো বাহ, ডাক্তারবাবু তো টপিংস নিয়ে জিজ্ঞেস করছে, অনেক কিছু গুছিয়ে বলে। বুঝতে পেরেছ? কেউ আবার এরকম পেশেন্টও আছে দিনে 2 বেলা বিরিয়ানি খায়, অথচ সে রোগা হবে। সুতরাং নাম্বার 1 হচ্ছে ভালো করে ঘুমুন, কায়িক পরিশ্রম করুন, খাওয়াটা মেপে করুন। এই 3টে জিনিসের বাইরে একটা আছে যেটা মানতেই হবে শিবম, বর্তমান জেনারেশনকে শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকা। আমরা প্রত্যেকে কিসের পেছনে ছুটছি আমরা কিন্তু কেউ জানি না, কারণ প্রত্যেককেই কিন্তু
আমাদের এই জীবন ছেড়ে চলে যেতে হবে, তা সত্ত্বেও আমরা ছুটে যাচ্ছি টাকার পেছনে, টাকার পেছনে, টাকার পেছনে, অথবা নামের পেছনে, অথবা বেশি ক্ষমতার পেছনে, বাহুবলী হতে চাই। কিন্তু আমরা দেখছি তো 50-60, 30-40 আইটি সেক্টরে প্রচন্ড কম্পিটিশন, রাত জেগে কাজ করছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে না, অ্যালকোহল খাচ্ছে স্বামী, স্ত্রীও অ্যালকোহল খাচ্ছে, স্মোকিং মেয়েদের মধ্যে বেড়ে গেছে। সুতরাং অ্যাডিকশন ফ্রি সোসাইটি কি সম্ভব? সম্ভব না। যেখানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার বলে সরকার বিক্রি করে, মদ যেখানে মদ শিল্পকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো গভর্নমেন্ট, সেখানে অ্যাডিকশন ফ্রি লাইফ বোধহয় পাওয়া যাবে না। মেয়েদের স্মোক করা ঠিক কতটা ক্ষতি করে মেয়েদের? ছেলেদের চেয়ে অনেক বেশি ক্ষতি করে। জেনেটিক্যালি লাং ক্যান্সার হওয়ার মানে প্রবণতা মেয়েদের অনেক বেশি। আর আর পার্টিকুলার কোন কোন জায়গায় মেয়েদের এফেক্টিভনেসটা? স্মোকিং যে আমাদের শুধুমাত্র লাং ক্যান্সার করে তা না, থ্রোট ক্যান্সার করে, ব্লাডার ক্যান্সার করে, আর মেয়েদের ইনফার্টিলিটি বাড়িয়ে দেয়। এবং বাচ্চা যদি মানে কেউ কনসিভ করে, স্মোক করে, বাচ্চার ওজন কম হয় এবং বাচ্চার মৃত্যু হতে পারে। সুতরাং স্মোকিং মেয়েদের পক্ষে করা একদমই উচিত নয়, ছেলেদেরও করা উচিত না। স্মোকিং অ্যাকচুয়ালি একটা স্মোক সবার পক্ষে খারাপ। একজন স্মোক করলো, এই ঘরে বসে 4 জন লোক এফেক্টেড হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? বিকজ আমি তো ইনহেল করছি না, আমি তো ডিরেক্ট এটাকে নিচ্ছি না। দূর, তুমি ফু ফু করে ছাড়ছো। ওই সেই আগেকার দিনে তোমার ইয়েরা যে আগেকার দিনে নায়করা ফু করে রিং 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 যাচ্ছে, ওইগুলো তো অন্যের নাকে পৌঁছে যাচ্ছে। তুমি ইনহেল করে কি ভেতরে গিলে নিচ্ছ নাকি? কিন্তু যারা সিগারেট ছাড়তে পারে না, তাদের কি করা উচিত? কিভাবে সিগারেটের অ্যাডিকশনটা ছাড়া উচিত বলে মনে হয়? এটা কিন্তু সিগারেটের অ্যাডিকশন কিন্তু একটা বিরাট বড় অ্যাডিকশন, এবং এটার অনেকটা কি বলবো ফিজিক্যাল ডিপেন্ডেন্স হয়ে যায়। এখানে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। রুল অফ 3, 4-3 হচ্ছে, তুমি ধরো দিনে 12টা সিগারেট খাও, আমি জানি না তুমি কটা খাও। আমি খাই না। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি সিগারেট আজকে ছাড়লে, তুমি কিভাবে বুঝবে জানো তো স্মোকিং কার কতটা হয়েছে? কি সকালবেলা উঠেই সিগারেট খাচ্ছে, সে রাত্রে সিগারেট খেয়ে ঘুমোতে গেল, রাতে ঘুমলো 4 ঘন্টা 5 ঘন্টা, ততক্ষণ তো তার নিকোটিন পড়লো না শরীরে। সকালবেলা উঠেই স্মোক করবে, তার এক্সকিউজ হচ্ছে ওটা খেলে পটি হবে। বুঝতে পেরেছো? একদম মানে পরিষ্কার, মানে ওরা একদম মাথা থেকেই বলে ওটা না খেলে পটি হবে না। আচ্ছা, এবার তুমি যদি কাউকে স্মোকিং ছাড়তে বলো, অল অর নান ফেনোমেনা, পুরো বন্ধ করে দাও, 48 hours to 72 hours বাদে সবচেয়ে বেশি ক্রেভিং হবে, নিকোটিন উইথড্রয়াল ক্রেভিং। সে তখন অস্থির অস্থির করবে, কারোর সিগারেট খাওয়া দেখলে সে কিন্তু চলে যাবে সিগারেটের দিকে। সেই সময়ের জন্য সে কিছু হাতে পেন্সিল নিয়ে করতে পারে, হাতে এমনি কাজ করতে পারে। ক্রেভিংটা কিন্তু কয়েক মিনিট থাকবে, হার্ডলি কয়েক সেকেন্ড থেকে মিনিট। আর অনেক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি করতে পারে, নিকোটিন প্যাচ বা নিকোটিন চুইংগাম, কিন্তু এটা কিন্তু উইদাউট ডাক্তার প্রেসক্রিপশন হবে না। এটা গেল তো প্রথম 3 দিনের ব্যাপার। 3 দিন যদি সে পার করে দেয়, তারপরে আসছে 3 সপ্তাহ। 3 সপ্তাহ যদি একটাও সিগারেট না খেয়ে থাকে, যেটা অনেক পেশেন্ট নিউমোনিয়া থেকে ফিরলো, প্রতিজ্ঞা করলো যে আমি সিগারেট খাবো না, 3 সপ্তাহ খেলো না, কিন্তু তারপর না তখন যদি ও বন্ধ করতে পারে, ওর মনে একটা কনফিডেন্স গ্রো করে যে আমি পারবো। 3 মাস কেউ যদি বন্ধ করতে পারে, তার মনে আরো কনফিডেন্স আসে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক সময় কিন্তু ওইটাই, 3 মাস থেকে 4 মাসের মাথায় ইউজুয়ালি যারা স্মোকিং ছেড়েছে আবার স্মোকিং ধরে নেয়। কিন্তু কেউ যদি 3 বছর স্মোকিং ছাড়া থাকতে পারে,
তাহলে কিন্তু আমরা তাকে নন স্মোকার বলে দিই, অন্তত এক্স স্মোকার। সুতরাং স্মোকিং ছাড়া কিন্তু অত সোজা না। ফেসবুকে একটা তথ্য দেখছিলাম, সিগারেট খেলে আয়ু কমতে শুরু করে দেয়। অবশ্যই, তুমি নিজের আয়ু কমাচ্ছ তা না, আশেপাশে সবার আয়ু কমাচ্ছ, সেটাই তো। অ্যালকোহল অ্যাডিকশন বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের মধ্যেও কিছু ক্ষেত্রে দেখা যায়। পার্টি করা, হুল্লোড় করা, এই পার্টি হুল্লোড়ের সঙ্গে অ্যালকোহল একটা সমার্থক শব্দ হয়ে জুড়ে গেছে। অ্যালকোহল ঠিক শরীরের কতটা ক্ষতি করে আমাদের? এটা না অনেকটা ডিপেন্ড করে, আমি আবার বলছি, তার অ্যাসোসিয়েটেড আর কি কন্ডিশন আছে। যেমন আমাদের দেশে মধ্যপ্রদেশ সবার বেশি, ডায়াবেটিস আছে, অলরেডি তার ফ্যাটি লিভার, সে দিদির সাপোর্টার, সে প্রতিদিন একটা করে নিপ খাবে। বাংলা হলে 400 ml এর বোধহয় 170 টাকা, ওটা 10 টাকা বেড়েছে দাম। আর ইংরেজি হলে তো একটা নিপ 180, ওটা বোধহয় 40-50 টাকা বেড়েছে। তা এই যদি চলতে থাকে 100% সিরোসিস হবে। কিন্তু কেউ যদি যে সপ্তাহে আমি 2 পেগ খাবো এবং আমি বাকি লাইফস্টাইল ঠিক রাখবো, তাহলে সে খেতেই পারে। ডেফিনেশন অফ অ্যালকোহলিজম আর অ্যালকোহলিক, মানে অ্যালকোহল আমি খেতে পারি কোনো ক্ষতি না করে, সেটা যদি আমি সপ্তাহে 2 দিন 30 ml 60 ml খাই, মানে 30 ml একদিন 30 ml আরেকদিন, এ তো একবারেই খেয়ে নেবে 1 বোতল লোকেরা। কিন্তু সেটা পারবে কজন? আর সবচেয়ে বাজে লাগে কোথায়, অ্যালকোহল তাদের খেয়ে নিচ্ছে, তারা কিন্তু বুঝতে পারে না। তারা কি করে, আস্তে আস্তে কিছুদিন বাদে সপ্তাহে 5 দিন অ্যালকোহল খায়। তারা বিকেল বেলা থেকে অ্যালকোহল যেই শেষ হয়ে যায় পিরিয়ডটা, হাত কাঁপতে থাকে। তুমি দেখবে অনেকের হাত কাঁপছে, তারপর 2 পেগ খাওয়ার পর একটু ঠিক হলো, অ্যালকোহল উইথড্রল হলো। অর্থাৎ অ্যালকোহল কখন তাকে খেতে আরম্ভ করেছে সেটা তোমায় বুঝতে হবে। আর আমরা ডাক্তাররা কি করি, ব্লাড টেস্ট করে জিজিটি নামক একটা জিনিস দেখি লিভারের, সেটা বেশি থাকলে ধরে নেই অ্যালকোহল থেকেই হয়েছে। কিন্তু এখানেও না একটা অদ্ভুত হেরিডিটারি ফ্যাক্টর কাজ করে। অনেকে বলে সারাদিন মদ খেয়ে ওর সিরোসিস হলো না, আমি মোটে সপ্তাহে 2 দিন মদ খেলাম, আমার সিরোসিস কেন হলো? এখানেও কিন্তু জেনেটিক ফ্যাক্টর কাজ করে। আর অবশ্যই কোমরবিডিটি, কেউ যদি মোটা হয়, ডায়াবেটিস থাকে, সে যদি রেগুলার অ্যালকোহল খায়, সিরোসিস হবে। অ্যালকোহল শরীরের কোন অংশটাকে সব থেকে বেশি ক্ষতিকর? সব অংশকে ক্ষতি করে। প্রথম আমি বলবো ব্রেনটার ক্ষতি করে। তোমার মধ্যে যে ইনহিবিশনটা চলে যায়। ওয়ান্স ইনহিবিশন ইজ গন, তার মানে তুমি সভ্য মানুষ থেকে অসভ্য মানুষে পরিণত হচ্ছে। তুমি যত কিছু আজকাল দেখছো, রেপ থেকে আরম্ভ করে যা কিছু হচ্ছে, সমস্ত কিন্তু অ্যালকোহলের ঘোরে। উইদাউট অ্যালকোহল কিন্তু এগুলো হচ্ছে না। সুতরাং সামাজিক অপরাধ অ্যালকোহল বাড়াচ্ছে। ব্রেন দিয়ে আরম্ভ করি, হার্ট, অ্যালকোহল যদি বেশি খাও হার্ট দুর্বল হয়। অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি বলে হার্ট ফাংশন করতে চায় না। এসো লিভারটা ফ্যাটি হয় প্রথমে, তারপর সিরোসিসে করে। আর অ্যালকোহল নার্ভের উপর এফেক্ট করে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থায়ামিন নামক একটা ভিটামিন চলে যায় অ্যালকোহল খেলে, যার জন্য প্রচন্ড হাত পায়ে ব্যথা হয়। আর বেশিরভাগ লোকেরা না অ্যালকোহলের সাথে প্রচুর চাট হিসেবে এমন জিনিস খায় আরো বেশি মোটা করে দেয়। যেমন ধরো তারা আলু বা চাট হিসেবে তোমার সবচেয়ে হচ্ছে চিকেনের কোনো একটা ফ্রাইড চিকেন বা কিছু, যেগুলোতে ট্রান্স ফ্যাট প্রচুর আছে। সুতরাং অ্যালকোহল সব দিক থেকে খারাপ করে, ভালো আমি কোনো দিক দেখছি না। ভালো দিক আছে, সেটা কিন্তু তুমি
তোমাকে বলেই বলছি আর এদাতে বলছি, হুম সবার জন্য নয় কিন্তু, হুম যাদের এইচডিএল কোলেস্ট্রল খুব কম, ধরো 20-22 এইচডিএল কোলেস্ট্রল মানে গুড কোলেস্ট্রল, হুম তারা যদি রোজ 1 গ্লাস করেও রেড ওয়াইন খায়, এইচডিএল কোলেস্ট্রল ভালো হবে, কিন্তু সুগার বাড়তে পারে। আরেকটা, অনেকের এসেনশিয়াল ট্রেমার থাকে, কোনো কারণ নেই হাত কাঁপছে, হুম তাদেরকে না আমরা পরীক্ষা করার জন্য অনেক সময় বলি দুপে খেয়ে নিন, খেয়ে নিলেই কিন্তু তাদের হাত পা কাঁপা কমে যায়। সুতরাং ভালো এফেক্ট এটাই। আর একটা অবশ্যই গভর্নমেন্টের ভালো এফেক্ট, গভর্নমেন্টের অলমোস্ট অ্যারাউন্ড 28,000 crore ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আসে, রেভিনিউ জেনারেট হচ্ছে। রেভিনিউ জেনারেট হচ্ছে, সেটা তো আমাদের ভালোর জন্যই হচ্ছে। সুতরাং সব মিলিয়ে অ্যালকোহল ভালো খারাপের মধ্যে খারাপটাই বেশি। বহু মানুষ মানসিক রোগে বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়ছেন জুয়া বা বিভিন্ন লটারি অ্যাডিকশনে। এই থেকে কি পরিত্রাণের উপায় আছে? এটা না মানুষের একটা স্বাভাবিক নেচার, আমি যা পেয়েছি আমি আরো বেশি চাই, হুম সেখান থেকেই লটারির কনসেপ্ট। হুম আগে লটারিটা কি হতো, রাজ্য সরকার চালনা করতো পশ্চিমবঙ্গ স্টেট লটারি, যেটা হতো সবার সামনে হতো, তোলা হতো। হুম এখন সেটা মডিফাইড ফর্মে হচ্ছে, দিনে 3-4 বার খেলা হয়, হুম 6টা টিকিট থাকে বা 5টা টিকিট থাকে, 30 টাকা দাম। যদি তুমি না পাও তুমি ভাগ্যবান, তুমি ডিয়ার লটারি কাটলে হুম তুমি যদি না যেত তুমি ভাগ্যবান, এটা জানবে। যে ডিয়ার লটারি পেয়েছে সে মরেছে। ধরো ওই 6 টাকায় 6টা টিকিট 30 টাকায়, মানে 5 টাকার টিকিটে কেউ যদি 5,000 পেয়ে যায়, তার রোগ চেপে যাবে, 5,000 টাকাই আবার ওখানে ইনভেস্ট করবে। এইভাবে না তুমি গ্রামে তুমি যাও, বেশি দূর যেতে হবে না গো, এই তুমি ডানলপের মোড়েও পেতে পারো, হুম ডানকুনির ওখানটায় দেখবে এপাশে ওপাশে বিকেলবেলা ডিয়ার লটারি, হুম এবং কত স্ত্রী এসে আমার কাছে Right. কান্নাকাটি করে, ডাক্তারবাবু ও ডিয়ার লটারির এই যে ও নিঃস্ব হয়ে যাচ্ছে, এটা কি ছাড়ানোর কোনো ওষুধ আছে? আসলে এটা একটা কম্পালসিভ ডিসঅর্ডার, একটা কম্পালশনে পড়ে গেছে যে আমি আবার খেললে আমি হয়তো জিতে যাব। রাইট। মানুষের স্ট্রেসও বাড়ায় এবং প্রেশারের সঙ্গে কি সরাসরি সম্পর্কিত যে আমি বেশি টেনসড হয়ে যাচ্ছি, আমি পাবো কি পাবো না? এটা আমাদের আমাদের সিম্প্যাথেটিক ওভারড্রাইভ বলে। ধরো তুমি একজনের কারো ইন্টারভিউ নিতে যাচ্ছ, হুম তখন তোমার পালস রেট বেড়ে যায় না? হুম তোমাকে দেখো থানা কল করলো, হুম তোমার যদি খোদ পুলিশ মন্ত্রী তোমাকে ডাকে, হুম তোমার কিরকম পালস রেট বেড়ে যাবে? রাইট। সেই রকমই ডিয়ার লটারি কেটে, ওই যখন ডিয়ার লটারিটা বেরোবে, হুম দিনে 3 বার তো খেলা হয় আমি যতদূর জানি, সেই যদি নাম ওঠার আগে ওদের প্রেশার বাড়ে। কিন্তু কত লোক সর্বশান্ত হচ্ছে কিন্তু রাজকোষ ভরছে। হুম রাজকোষ ভরা নিয়েই তো আমাদের আসল ব্যাপার, মানসিক Right. স্বাস্থ্য নিয়ে তো আমরা ভাবি না। Right. মেন্টাল হেলথ নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বেঙ্গল গভর্নমেন্ট বিন্দু মাত্র চিন্তিত না। কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে সবচেয়ে বেশি মেন্টালি আনহেলদি পপুলেশন ইন্ডিয়াতেই আছে। সুইসাইডাল রেট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মানসিক ডিপ্রেসড পেশেন্ট ইন্ডিয়াতে। আত্মহত্যা করার আগের মুহূর্তে এক্স্যাক্টলি একটা পেশেন্ট কি ফিল করে এবং আত্মহত্যাকে আটকানো যায়? অবশ্যই, যদি আমরা কোনো মেল পেশেন্টের সুইসাইডাল থট পাই, ইটস অ্যান এমার্জেন্সি। হুম ইমিডিয়েটলি আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুকে বলি তুমি আজকেই দেখে নাও, কারণ মেল পেশেন্ট ইউজুয়ালি চমকাবে না। হুম যদি বলে আমার আর বাঁচার ইচ্ছা নেই, অনেক সময় ফেসবুকে এরকম আসে যে তাকে তারপর রেস্কিউ করেছে। এভাবে অনেক সংস্থা এগিয়ে এসেছে, কিন্তু সরকারি একটা উদ্যোগ দরকার টু ইমপ্রুভ দ্য মেন্টাল কন্ডিশন। তার কারণ কি, আমার যেটা মনে হয় আমাদের দেশে এত পপুলেশনের মধ্যে চাকরি এত কম পায়, বা আইআইটি বা নিট ক্র্যাক করার জন্য যেরকম খাটতে হয়, তারপর যখন নিট পায় না তখন একটা ভীষণ অবসাদ তাদের গ্রাস করে। হুম তুমি বলো না
10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আইআইটি ক্র্যাক করবে মাত্র 5,000 জন। তাহলে ইটস এ মেথড অফ এলিমিনেশন। কিন্তু তুমি বাইরের দেশে দেখো, এত চাপ নেই না, কারণ অত পপুলেশন নেই। কারণ আমার এক বন্ধুর ছেলে পড়ছিল সায়েন্স নিয়ে, চলে গেল আর্টসে পিএইচডি করে। লাইফটাকে অনেক সিম্পল ভাবে নেওয়া উচিত। নতুন প্রজন্মের মধ্যে সম্পর্কে একটা ভেদাভেদ, বিচ্ছেদ, তারপরেও আত্মহত্যার প্রবণতা দেখা যায়। আত্মহত্যার থটস যদি মাথায় আসে, অ্যাট এ গ্লান্স কি করা উচিত একটা মানুষের? তুমি যদি বুঝতে পারো এই লোকটা আত্মহত্যা করতে চলেছে, তাকে কোথাও নিয়ে বোঝাও, এবং ডাক্তারবাবু না পেলেও হসপিটালে সাথে সাথে নিয়ে যাও। সে কি নিজেকে ওই সময় আটকাতে পারে? এটা উইল পাওয়ার ছাড়াও একটা ব্যাপার আছে, আমাদের ব্রেনে একটা হরমোন থাকে সেরোটোনিন, তার যখন কমে যায় আমাদের ভীষণ অবসাদ গ্রাস করে। অবসাদ কি তোমায় গ্রাস করে না? যখন তোমার কন্টেন্ট চলে না তখন অবসাদ গ্রাস করতে থাকে। তখন অবসাদ কাটানোর জন্য না প্রত্যেক মানুষের একটা সেকেন্ড হবি থাকা উচিত। আমার যেমন ডাক্তারি একটা প্রফেশন প্লাস প্যাশন, কিন্তু হবি হচ্ছে বকবক করা, ঠিক আছে, বেড়ানো। যখন এরকম থটস আছে তখন ওই হবিটার দিকে ঝোঁকা উচিত। হবির দিকে ঝোঁকা মানুষের একটাই, কারণ এটা না শেষ করে দিচ্ছে আইটি সেক্টর। সবাই না বলতে খুব ভালোবাসে যে আমার ছেলে অমুক কোম্পানিতে কাজ করছে, কোনো আমি কোম্পানির নাম আমি বলতে পারি না, কিন্তু তাদের না শ্রমিকের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে। তাদের 14 থেকে 15 ঘন্টা খাটছে, এবং ওয়ার্ক ফ্রম হোম আরো বাজে জিনিস। এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার যে ক্ষমতাটা আজকালকার দিনে জেনজি একদম হবে না। তুমি জেনজি জানো তো? এরা পরের প্রজন্মে আমাদের 1997 থেকে যারা হয়েছে এই প্রজন্ম, মেয়ে বা ছেলে কেউ বিয়ে করতে চাইছে না। তার কারণ বিয়ে করলে একটা রেসপন্সিবিলিটি আসবে, ফ্রি লাইফ লিড করছে তারা। সুতরাং এই প্রজন্ম না একটু পাল্টেছে। আমাদের যারা আমরা অভিভাবক তাদেরও একটু পাল্টাতে হবে। ওই মানে আগে 10 বছর ডিফারেন্সে বিয়ে দিয়ে দেওয়া হতো, এটা না, মেয়েরা নিজে পায়ে দাঁড়াক, তারপর ডিসাইড করুক, তারপর বিয়ে করুক। ছেলেদের ক্ষেত্রেও তাই। তা না হলে যদি নিজেদের মধ্যে বোঝাপড়া না ভালো থাকে, আমি কালকে একজনের কাছে গল্প শুনছিলাম, তার ডিভোর্স কেস সুপ্রিম কোর্ট অব্দি গেছে এবং এখনো অব্দি 38 লাখ টাকা খরচ করেছে, এবং টোটালি ডিপ্রেস ছেলেটা। আমি তো সে এসছে আমার কাছে বিভিন্ন বিসুখ নিয়ে, অসুখ নিয়ে তো আসেনি। তার বিসুখের কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম ডিভোর্সের জামশেদপুরে যেতে হচ্ছে, তাকে যেতে হচ্ছে সুপ্রিম কোর্টেও। সত্যি তো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো থাকার পাসওয়ার্ড যিনি আমাদের সামনে উন্মুক্ত কণ্ঠে জানিয়ে দিলেন, ডাক্তার নারায়ণ ব্যানার্জি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের অনেক প্রশ্নের উত্তর তিনি এই ঘন্টাখানেকের আড্ডায় আপনাদেরকে দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন